হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে বেসিক্যালি ডিসকাস করব তোমার হাইড্রোজেন বন্ডিং এর ব্যাপারে। এটা কিন্তু কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের একটা সাব টপিক। হাইড্রোজেন বন্ডিং এক্সাম রেসপেক্টে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। যারা ক্লাস 11 এর স্টুডেন্ট আছো তাদেরকে বলি, তোমাদের কিন্তু স্কুলের এক্সামে এই টপিক থেকে প্রশ্ন দেওয়ার চান্স অনেক বেশি। তাছাড়া যারা কম্পিটিটিভ লেভেল এক্সামের জন্য তৈরি হচ্ছ, যেমন জেই, নিট, জেনপা, তারাও কিন্তু ভালোভাবে পড়ে যাও, কারণ এই টপিকটা কিন্তু এক্সাম রেসপেক্টে তোমাদেরও খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর বিএসসি স্টুডেন্ট যারা আছো, বিএসসি কেমিস্ট্রি অনার্স বা বিএসসি জেনারেল স্টুডেন্ট যারা আছো, তারাও কিন্তু এই টপিকটা করে যেও, মিস করো না, কারণ এই টপিক দিয়ে যে কোনো টাইম তোমাদের প্রশ্ন আসতে পারে। আর একটা কথা বলবো, খালি ভিডিওটা দেখো না, তার সঙ্গে কি করবে, নোটসটা তৈরি করো, কারণ নোটসটাই তোমায় রিভাইজ করতে হবে বারবার। তো একটা নোটস প্রিপেয়ার করো আর ওটাকে বারবার রিভাইজ করো, তাহলেই এক্সামে গিয়ে ভালোভাবে তুমি কিন্তু পারফর্ম করে আসবে। রাইট? তো চলো ক্লাসটা চালু করা যাক। দেখো, বোঝার চেষ্টা করবে, কোনো মুখস্থ করার চেষ্টা করবে না। ভালোভাবে তুমি যদি বুঝে যাও, এমনি এর প্রশ্ন তোমার হয়ে যাবে। প্রথমেই আমরা হাইড্রোজেন বন্ডিং এর বেসিক কনসেপ্টটা বুঝবো। দেখো, এই হাইড্রোজেন বন্ডিংটা মেনলি কি বলেছে? স্যার, হাইড্রোজেন বন্ডিংটা এটাই বলেছে যে এটা একটা বেসিক্যালি ডাইপোলার অ্যাট্রাকশন। মানে স্যার, এখানে একটা ডাইপোলার অ্যাট্রাকশন হবে, যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাবো। এটা স্যার কার কার মধ্যে হবে? মানে স্যার, একটা যে অ্যাট্রাকশন হচ্ছে, কার কার মধ্যে হবে? হাইড্রোজেন অ্যাটমের সাথে। কার হবে স্যার? হাইড্রোজেন অ্যাটমের সাথে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের হবে। হ্যাঁ, তার মানে স্যার হাইড্রোজেন বন্ডিং এর যদি কথা বলি, এটা হচ্ছে একটা ডাইপোলার অ্যাট্রাকশন, যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাবো। আর এই যে অ্যাট্রাকশনটা, এটা কার কার মধ্যে হবে? হাইড্রোজেন অ্যাটম আর তার সাথে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের একটা হবে, যেটা আমরা এ ধরেছি। এবার দেখো, একটা জিনিস ভালোভাবে বোঝো। দেখো, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কিছু এলিমেন্ট দেখে নি। যেমন এখানে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের যদি কিছু এলিমেন্টের কথা বলি, ফার্স্টেই আসবে তোমার ফ্লোরিন। ফ্লোরিন আশা করি জানো, সব থেকে মানে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। এর ইলেকট্রোনেগেটিভিটি যদি পাউলিং স্কেলের রেসপেক্টে বলি, ওটা হচ্ছে 4.0। তারপরেই আসবে তোমার অক্সিজেন। অক্সিজেনের যদি কথা বলি, এটা তোমার 3.5 এর কাছাকাছি আসবে, আর এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর একটা আছে নাইট্রোজেন। ওই নাইট্রোজেনের তোমার ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি 3.0, মানে 3 এর কাছাকাছি আসে। এই যে ডেটাগুলো বললাম, এগুলো সবই কিন্তু পাউলিং স্কেলের রেসপেক্টে। কার রেসপেক্টে স্যার? পাউলিং স্কেলের রেসপেক্টে। হ্যাঁ, এবার বোঝার চেষ্টা করো। স্যার, এখানটায় আপনি অলরেডি বললেন যে এই যে অ্যাট্রাকশনটা এখানে যেটা হবে, ওটা ডাইপোলার। এবার হাইড্রোজেন যেটা হয়, ওটা তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের রেসপেক্টে হাইড্রোজেনটা তো ইলেকট্রো পজিটিভ হয়। স্যার, এই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা আছে, ওর ওপর যদি ডেল নেগেটিভ হয়, তাহলে হাইড্রোজেন ইলেকট্রো পজিটিভ, তার মানে ওর ওপর ডেল পজিটিভ হবে। হ্যাঁ, ডেল পজিটিভ হবে। এবার দেখো, আর একটা এই হাইড্রোজেনটাকে কনসিডার করো। এবার এই হাইড্রোজেন আর এই এ, এটা কি স্যার? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর কি আসবে স্যার? ডেল নেগেটিভ, বিকজ ও তো ইলেকট্রোনেগেটিভ, ওর ওপর নেগেটিভ চার্জটাই বেশি স্টেবল। হ্যাঁ, আর ইলেকট্রো পজিটিভের ওপর ডেল পজিটিভটাই বেশি স্টেবল। এবার দেখো, এখানটা একটুখানি ফোকাস করো। এই এর সঙ্গে এই হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এ আছে, আর এই যে তোমার হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে এই যে হাইড্রোজেন, এই যে ইলেকট্রো পজিটিভ অ্যাটম যেটা হাইড্রোজেন আছে, এদের মধ্যে যেই অ্যাট্রাকশনটা হবে, এটাই হচ্ছে ডাইপোলার অ্যাট্রাকশন। দেখো, এখানটায় যদি তুমি ভালোভাবে দেখো, এই যে এদের মধ্যে যেই লিঙ্কটা হয়েছে, ওটা তোমার ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এই যে অ্যাট্রাকশনটা, এটা হচ্ছে ডাইপোলার অ্যাট্রাকশন। তার মানে স্যার, এখানে যেই বন্ডিংটা হবে, ওটা হাইড্রোজেন বন্ডিং, কারণ হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। আর এই যে অ্যাট্রাকশনটা, এটা হচ্ছে ডাইপোলার অ্যাট্রাকশন। ক্লিয়ার হলো? এবার দেখো, ওইখানে তো হচ্ছে, তাছাড়া এই এর সাথে এই হাইড্রোজেন, এর উপর ডেল পজিটিভ, এই যে অ্যাট্রাকশনটা হবে, এটাও ডাইপোলার।
এটাও ডাইপোলার অ্যাট্রাকশন হবে। হ্যাঁ স্যার বুঝে গেলাম। মানে এখানেও আপনি বলতে পারেন যে হাইড্রোজেন বন্ডিং হয়েছে। হ্যাঁ বলতেই পারি, কারণ হাইড্রোজেন বন্ডিং মানে ডাইপোলার অ্যাট্রাকশন। হাইড্রোজেন বন্ডিং দেখার জন্য আমাদের কি করতে হবে? ডাইপোলার অ্যাট্রাকশন দেখতে হবে। এবং ডাইপোলার অ্যাট্রাকশনের জন্য কি দরকার? স্যার হাইড্রোজেন অ্যাটম আর তার সাথে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কে আছে? স্যার এখানে ফ্লোরিন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে। এখানে আমরা একটা জেনারেল নিয়েছি এ। ক্লিয়ার হলো? এবার চলো, এবারে আমরা নেক্সট পয়েন্টটা একটুখানি ফোকাস করব। নেক্সট পয়েন্টটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য কি কি কন্ডিশন দরকার, মানে কন্ডিশনস ফর হাইড্রোজেন বন্ডিং। দেখো হাইড্রোজেন বন্ডিং কখন হবে? স্যার পাতি ভাষায় আপনি বলে দিন তো হাইড্রোজেন বন্ডিংটা কখন হবে। দেখো যখনই এই হাইড্রোজেন অ্যাটমটা একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে আটকে থাকবে বা লিংক হয়ে থাকবে। এইভাবেও ভাবতে পারো যে হাইড্রোজেন অ্যাটম যখনই একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লিংক হয়ে থাকবে তখনই কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে। এবার হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কি কি হতে পারে? স্যার ফ্লোরিন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। ক্লিয়ার? এবার নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তুমি বলছো, এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের যেন সাইজটা ছোট হয়। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাইজটা যেন কি হয় বাবু বলো? স্যার ছোট হয়। মানে স্যার আপনি যেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটাকে নেবেন না, ওটার যেন সাইজটা ছোট হয়। সাইজটা ছোট হবে, হ্যাঁ ছোট হতেই হবে, এটাই তো কন্ডিশন। আর দেখো ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এদের তো স্যার সাইজ ছোট। হ্যাঁ বাবু ছোট। আরে কেন ছোট? কারণ সেকেন্ড পিরিয়ডের তো। ক্লিয়ার হলো জিনিসটা? নেক্সট পয়েন্ট হচ্ছে যে তোমার এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাইজটা কেন ছোটই নিতে হবে? কারণ যত সাইজ ছোট হবে, যত স্মলার হবে, ওই স্মলার দ্য সাইজ অফ অ্যাটম গ্রেটার উইল বি দ্য পোলারাইজেশন। যত সাইজ ছোট হবে তত পোলারাইজেশন হবে কোভালেন্ট বন্ডের ওই হাইড্রোজেনের অ্যাটমের দিকে যাবে, মানে ইলেকট্রন ক্লাউডটা হাইড্রোজেন অ্যাটমের দিকে যাবে। আর তত কি হবে? তত অ্যাট্রাকশন হবে। যত ওর কাছাকাছি যাবে, যত ভাবো না জিনিসটা এই একই জিনিস, মানে রিয়েল লাইফে যত আমি একটা বন্ধুর সাথে ইন্টারঅ্যাক্ট করব তত আমরা কাছাকাছি যাব, যত মেলামেশা করব তত কাছাকাছি যাব। মানে কি এখানে ইলেকট্রন ক্লাউড অ্যানায়ন মানে এখানে এইভাবে ভাবতে পারো যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যত হাইড্রোজেনের দিকে শিফট হবে তত ওদের মধ্যে অ্যাট্রাকশন ভালো হবে। তত ভালো হবে স্যার। হ্যাঁ ক্লিয়ার হলো? এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। বেসিক কনসেপ্ট আশা করি বুঝে গেছো। এবার নেক্সট স্লাইডে যাই। এবারে আমরা বুঝবো এই যে তোমার হাইড্রোজেন বন্ডিং আর কোভালেন্ট বন্ড এদের মধ্যে ডিফারেন্সটা কি। এদের মধ্যে কিন্তু অনেকেই, মানে অনেক স্টুডেন্ট এমন আছে যে গুলিয়ে ফেলে হাইড্রোজেন বন্ড আর কোভালেন্ট বন্ডের মধ্যে কিন্তু কনফিউশন আছে। ওই জন্যই আমি এই টপিকটা বলে দিচ্ছি। দেখো হাইড্রোজেন বন্ডের জন্য ডাইপোল ডাইপোল ইন্টারাকশন দরকার, আর কোভালেন্ট বন্ডের জন্য বলেছিলাম শেয়ারিং দরকার। বেসিক্যালি এই যে কোভালেন্ট বন্ড না, এটা ক্লাস 8 9 থেকে জানে, অনেক স্টুডেন্ট আছে জানে, আইসিএসসি স্টুডেন্ট তো জানবেই, কারণ ওদের থাকে বন্ডিং চ্যাপ্টারটা। যখনই কোভালেন্ট বন্ডের কনসেপ্ট আসবে তখন ভাববে খালি একটার কথা, শেয়ারিং অফ ইলেকট্রন। ঠিক আছে? আর হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে ডাইপোল ডাইপোল। নেক্সট হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ড যেটা হয় না, ওটার স্ট্রেংথটা কিন্তু খুব স্মল, কারণ এখানে কোনো প্রপার বন্ড তৈরি হয়নি। এখানে কোনো প্রপার বন্ড তৈরি হয়নি। কিন্তু কোভালেন্ট বন্ডের যদি কথা বলি, ওটা স্ট্রেংথ, মানে ওটা স্ট্রেংথ কিন্তু খুবই হাই, কারণ ওখানে একটা প্রপার বন্ড তৈরি হয়ে গেছে। ওখানে একটা প্রপার বন্ড তৈরি হয়ে গেছে। আমরা হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে দেখলাম ওখানে কিন্তু প্রপার বন্ড হয়নি, ওখানে কিন্তু আমরা জাস্ট ডটেড লাইন দিয়ে দেখাচ্ছিলাম। ক্লিয়ার আছে জিনিসটা? দেখো হাইড্রোজেন বন্ডিং এর কিছু টাইপস আছে। হাইড্রোজেন বন্ডস হচ্ছে বেসিক্যালি দু ধরনের হয়, দুটো ধরনের
হাইড্রোজেন বন্ডিং হয়, একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এবারে প্রথমে আমি একটা কথা বলি ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডের ব্যাপারে। তুমি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডটা ছেড়ে দাও, খালি আমি এখন কথা বলবো কার ব্যাপারে, আমি এখন জাস্ট ফোকাস করছি এই ইন্টারমলিকুলারের ব্যাপারে, ঠিক আছে? ইন্টারমলিকুলারটা বুঝিয়ে দিই, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড পরের স্লাইডেই বোঝাচ্ছি। দেখো দুটো কনসেপ্ট আছে এখানে, একটা হচ্ছে বেসিক্যালি ইন্টারমলিকুলার আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের রিয়েল লাইফের রেসপেক্টে খুবই মানে এই দুটো কনসেপ্ট আমরা কিন্তু রিয়েল লাইফ দিয়ে ভাবতে পারি। স্কুলে অনেক সময় দেখবে বলে ইন্ট্রা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, মানে স্যার স্কুলের মধ্যে যত স্টুডেন্ট আছে ওই ক্রিকেট টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে। তার মানে আমি এটা বলতে পারি যে নাম্বার অফ স্কুল পার্টিসিপেটেড ওটা কটা হবে স্যার, ইন্ট্রামলিকুলারের ক্ষেত্রে তার মানে একটা হবে। নাম্বার অফ স্কুল, কটা স্কুল পার্টিসিপেট করছে ইন্ট্রা স্কুল ক্রিকেট টুর্নামেন্টে স্যার, একটাই স্কুল, কিন্তু একটা স্কুলের অনেক বাচ্চা পার্টিসিপেট করতে পারে। হ্যাঁ, আর ইন্টার মলিকুলারের কনসেপ্টটা এইভাবে ভাবতে পারো, ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট মানে স্যার বাইরে থেকেও অনেক স্কুলের স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে, মানে টোটাল নাম্বার অফ স্কুল কোনোদিন একটা হবে না। মানে ইন্টার মলিকুলার কনসেপ্ট হচ্ছে কম করে দুটো হতেই হবে, ঠিক আছে? মানে মোর দ্যান ওয়ান। এবারে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডে আসছি, আর একটু ডিটেলে বুঝবো। তাহলে স্যার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের রেসপেক্টে যদি কথা বলি, এখানে মোর দ্যান ওয়ান মলিকুল মানে কম করে দুটো মলিকুল লাগবেই, কম করে, কম করে স্যার দুটো মলিকুল লাগবে। কারণ ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট যখনই বলবো মানে একের থেকে বেশি নাম্বার অফ স্কুলের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে, রাইট? আর ইন্ট্রা হলে কি বলেছিলাম, একটা স্কুলেরই সব স্টুডেন্ট মোটামুটি পার্টিসিপেট করতে পারে, তার মানে নাম্বার অফ স্কুল একটা। মানে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে তোমার নাম্বার অফ মলিকুলস একটা লাগতে পারে, কিন্তু ইন্টার মলিকুলার যখনই ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডের কনসেপ্ট আসবে একের থেকে বেশি মানে কম করে স্যার দুটো লাগবেই, দুটো মলিকুল লাগবেই। ক্লিয়ার হলো? এবার জিনিসটা ভালোভাবে বোঝো, এখানে যেটা লেখা আছে পড়ো। The hydrogen atom in the electronegative atom are present in the bond belonging to different molecule। মানে স্যার এখানে যেই হাইড্রোজেন অ্যাটমটা থাকবে না, ওটা যেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লিঙ্ক থাকবে, ওই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা যেন ডিফারেন্ট মলিকুলের হয়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে তোমার হাইড্রোজেন ফ্লুরাইড মানে এইচএফ। দেখো এই এক্সাম্পলটা ভালোভাবে বুঝে নিলেই তুমি বুঝে যাবে। ধরো এখানে ফ্লোরিন আছে, এবার ফ্লোরিনের সাথে একটা হাইড্রোজেন আছে, এবার এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা যে লিঙ্ক হবে ফ্লোরিনের সাথে, এই যে এই ফ্লোরিনটার সাথে লিঙ্ক আছে, দেখো এটা হচ্ছে একটা ডাইপোলার অ্যাট্রাকশন, তাই আমি কি দিয়ে দেখিয়েছি, ডটেড লাইন দিয়ে। এটা একটা ডাইপোলার অ্যাট্রাকশন, ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এই যে ফ্লোরিনটা দেখো, এই হাইড্রোজেনটা এই যে ফ্লোরিনের সাথে লিঙ্ক আছে, এই ফ্লোরিনটা তো ডিফারেন্ট মলিকুলের, এই এইচএফ মলিকুলের মধ্যে তো না, এই ফ্লোরিনটা তো অন্য একটা মলিকুলের। এবার সিমিলারলি এই ফ্লোরিনটা একটা হাইড্রোজেনের সাথে লিঙ্ক থাকবে। এবার এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আবার বলতে গেলে আর একটা অন্য মলিকুলের ফ্লোরিনের সাথে লিঙ্ক তৈরি করবে ওই ডাইপোলার অ্যাট্রাকশনের থ্রু। ঠিক আছে, এরকম ভাবে চলতেই থাকবে। মানে দেখলে একটা জিনিস যে একের থেকে বেশি মলিকুল লাগছে, দেখো এখানে কম করে দুটো মলিকুল লেগেইছে, মানে জাস্ট দেখানোর জন্য এই চেনটা কন্টিনিউ হতেই পারে, বাট আমি দেখালাম দেখো একের থেকে বেশি কিন্তু মলিকুল লেগেছে। সেমনি এক্সাম্পল একটা হতে পারে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হতে পারে, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে লিঙ্ক থাকবে জেনারেলি, নাইট্রোজেন তিনটে হাইড্রোজেনের সাথে লিঙ্ক থাকবে। এবার নাইট্রোজেন হাইড্রোজেন যে তৈরি, হাইড্রোজেন বন্ড যে তৈরি করবে, এই যে নাইট্রোজেনটা হাইড্রোজেন বন্ড তৈরি করবে, তো হাইড্রোজেন একটা লাগবে, মানে এই হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন একটা ডাইপোলার অ্যাট্রাকশন তৈরি করছে, ওটাই তুমি হাইড্রোজেন বন্ড বলতে পারো। তার মানে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আবার কি হবে, এই হাইড্রোজেনটা নিশ্চয়ই আবার নাইট্রোজেনের সাথে যুক্ত আছে কোথাও। হ্যাঁ স্যার,
এই সিমিলারলি চেনটা চলতে থাকবে, চেনটা চলতে থাকবে। তার মানে এই যে নাইট্রোজেনটা ওটা আবার এই হাইড্রোজেনের সাথে লিঙ্ক থাকবে, আবার নাইট্রোজেন তিনটে হাইড্রোজেনের সাথে লিঙ্ক থাকবে, মানে এইভাবে তোমার চেনটা চলতে থাকবে। এটা তোমার অ্যামোনিয়ার এক্সাম্পল। ওয়াটারেরটাও দেখিয়ে দিই। দেখো, ওয়াটারটা মন দিয়ে দেখো, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এই যে অক্সিজেনটা, এটা তোমার একটা হাইড্রোজেনের অ্যাটমের সাথে লিংক হবে ডাইপোলার অ্যাট্রাকশনের থ্রু। এবার এই হাইড্রোজেনটা আবার অক্সিজেনের সাথে লিংক থাকবে, কিন্তু দেখো এই যে অ্যাট্রাকশনটা এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের, দেখাচ্ছি একটা জিনিস। এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের যেই ডাইপোলার অ্যাট্রাকশনটা হলো, এটাকেই তুমি হাইড্রোজেন বন্ড বলতে পারো। দেখো এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা আবার একটা হাইড্রোজেনের সাথে ওই ডাইপোলার অ্যাট্রাকশন করবে, তার ফলে আবার একটা হাইড্রোজেন বন্ড হতেই পারে। মানে এইটা চেনটা কন্টিনিউ হতেই পারে। মানে দেখো তিনটে এক্সাম্পল আমরা দেখলাম, ওয়াটার, এইচএফ আর অ্যামোনিয়া। এরম ধরনের যেই হাইড্রোজেন বন্ড গুলো হয়, এটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, বিকজ মোর দ্যান ওয়ান মলিকুল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইচএফ এর ক্ষেত্রেও দেখলাম, অ্যামোনিয়াও দেখো একের থেকে বেশি আছে, ওয়াটারও দেখো একের থেকে বেশি আছে, তাই জন্যই আমরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড বলছি এখানে। এবারে দেখো, এবারে আমরা ডিসকাস করবো ইন্ট্রামলিকুলার। মানে কি স্যার, এখানে ওই একটা স্কুলও হতে পারে, মানে একটা মলিকুলই এখানে বেসিক্যালি দেখা যেতেই পারে। ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে একটা মলিকুল ভেবে নেবে, ঠিক আছে? মানে ইন্ট্রা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, একটা স্কুলেরই ক্রিকেট টুর্নামেন্ট হবে, কিন্তু ওখানে অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে, তার মানে নাম্বার অফ স্কুল পার্টিসিপেট এখানে যেটা হচ্ছে ওটা ওয়ান, রাইট? তো এখানটায় কি হয় যে যখনই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর কনসেপ্ট বলবো, এইখানে হাইড্রোজেন অ্যাটম আর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেন এক মলিকুলের মধ্যেই থাকে, একটা মলিকুলের মধ্যেই থাকে। যেমন এক্সাম্পল হচ্ছে অর্থো নাইট্রোফেনল। আচ্ছা, অর্থো নাইট্রোফেনলের এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। নাইট্রোফেনলের প্রথমে আমরা স্ট্রাকচারটা আঁকি, তারপরে আমি বলছি। দেখো, ফেনল, এটা হচ্ছে তোমার ফেনল, এবং ফেনলের রেসপেক্টে এই পজিশনটা অর্থ। তো এইখানটায় কি হবে, নাইট্রো গ্রুপটা থাকবে, নাইট্রো গ্রুপটা থাকবে, নাইট্রো মানে কি NO2। তার মানে এই মলিকুলটার পুরো নাম কি হয়ে গেল, অর্থো নাইট্রোফেনল। ক্লিয়ার আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই যে OH এর রেসপেক্টে এই এই পজিশনটাকে অর্থ বলি, তাই অর্থো নাইট্রোফেনল। এবার ভালোভাবে কিন্তু জিনিসটা বোঝো। আচ্ছা, ওইসটাকে আমি একটুখানি এইভাবে দেখাচ্ছি, দেখো এইভাবে খুলে দেখালাম। আর নাইট্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন, তার মানে এই যে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের, একটুখানি ফোকাস করো, হাইলাইটার দিয়ে আমি দেখাচ্ছি। এই যে লিঙ্কটা হচ্ছে, এই যে লিঙ্কটা, বুঝতে পারছো? এই যে লিঙ্কটা হচ্ছে, এই হাইড্রোজেনের সাথে, এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের, যেই এই ডটেড লাইন দিয়ে দেখালাম, এই যে এই বন্ডিংটা হচ্ছে, এটাকে বলে ইন্ট্রামলিকুলার। কারণ একটা মলিকুলের মধ্যে এটা হচ্ছে। যেমন আর একটা এক্সাম্পল, স্যালিসাইলডিহাইড। স্যালিসাইলডিহাইডের আঁকাটা দেখাচ্ছি। CHO হবে এখানটা, আর এইটা অর্থ পজিশন, এখানে কি থাকবে, এখানটা থাকবে তোমার বেসিক্যালি ওইস থাকবে। এবার এই জিনিসটাকে আমি যদি ভালোভাবে আঁকি, মানে হাইড্রোজেন বন্ডিংটা দেখাই, ওটা কেমন লাগবে, CH ডাবল বন্ড ও, এইভাবে আঁকছি। আর এখানে ও, আর এখানে এইচ আছে। দেখো এই যে লিঙ্কিংটা, ভালোভাবে ফোকাস করো, ভালোভাবে ফোকাস করো। এই যে লিঙ্কটা হচ্ছে, এই যে লিঙ্কটা হচ্ছে, এটাকে বলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যেই তোমার লিঙ্কটা হচ্ছে, এটাকেই বলে ইন্ট্রামলিকুলার। আচ্ছা, অর্থো নাইট্রো বেনজালডিহাইড, এটা এবার আঁকি।
অর্থ নাইট্রো বেঞ্জাল ডিহাইড, ফার্স্টে আমরা কি আঁকবো, বেঞ্জাল ডিহাইড আঁকবো, তার অর্থ পজিশনে কি করে দেবো, নাইট্রো গ্রুপটা আটকে দেবো। তার মানে এটাকে আমরা কিভাবে দেখাতে পারি, স্যার এটাকে আপনারা এইভাবে দেখাতে পারেন, সিএইচওটাকে খুলে লেখো, সিএইচওটাকে খুলে লেখো এইভাবে লিখলে, আর এনও2টাকে বেসিক্যালি এইভাবে দেখাতে পারো। এই যে এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যেই লিঙ্কটা হচ্ছে ওটাকে আমরা কি বলতে পারি, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এবারে কনসিকুয়েন্সে আসি, এই যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে তার ফলে কি হবে, তার ফলে কি হবে, প্রথমেই হচ্ছে ফিজিক্যাল স্টেট, মানে যখনই তোমার ইন্টারমলিকুলার, বেসিক্যালি এইটাই দেখা যায় যখনই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, যখনই তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় তখনই এই ফিজিক্যাল স্টেটকে ইনফ্লুয়েন্স করে, ইনফ্লুয়েন্সেস দ্য ফিজিক্যাল স্টেট অফ আ সাবস্টেন্স, ফিজিক্যাল স্টেট অফ আ সাবস্টেন্স, রাইট। এটার একটা এক্সাম্পল তুমি ভাবতে পারো ওয়াটার আর H2S, ঠিক আছে, ওয়াটার আর H2S, ওয়াটার কিন্তু লিকুইড ফর্মে এক্সিস্ট করে কিন্তু H2S তোমার গ্যাস ফর্মে এক্সিস্ট করে। এবার কেন করে, এই প্রশ্নটা কিন্তু তোমায় জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ওয়াটার লিকুইড ফর্মে এক্সিস্ট করে রুম টেম্পারেচারে কিন্তু H2S গ্যাসিয়াস ফর্মে, কেন, এর অ্যান্সারটা হচ্ছে, দেখো এই ওয়াটারের মধ্যে তোমার কি আছে, OH বন্ড আছে, হ্যাঁ স্যার, ওয়াটারের মধ্যে OH বন্ড আছে এবং এই OH বন্ডের মধ্যে যেই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে না, ওটা তোমার মোটামুটি 1.4। আর H2S এ কি আছে, সালফার আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, H2S এ সালফার আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, ওদের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা আছে ওটা মোটামুটি তোমার 0.4, 0.4, রাইট। এবার তার মানে কি, এই ওএইচ বন্ডটা হাইলি পোলার, বিকজ অফ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের হাই ভ্যালুর জন্য হাইলি পোলার বলতে পারি। আর এখানে এসএইচ বন্ডটা কি বলতে পারি, স্যার ওটা খুবই নেগলিজিবল পোলারিটি আছে, নেগলিজিবল পোলারিটি আছে, ঠিক, বোঝা যাচ্ছে। এই পোলারিটির জন্য লিখে রাখো, এই অ্যান্সারটা লিখে রাখো, পরীক্ষায় কিন্তু দেয়, ডিউ টু পোলারিটি, due to polarity there is a intermolecular hydrogen bonding in water, আর এই হাইড্রোজেন বন্ডিং যখনই হবে তখন কি হয়ে যাবে, মলিকুলটা অ্যাসোসিয়েট হয়ে যায়, আরো বড় হতে থাকে তো, হ্যাঁ স্যার, তাহলে কি বলতে পারি, and the molecules get associated, associated, তার মানে যখনই অ্যাসোসিয়েট হয়ে যায় তাহলে মলিকুলার সাইজও বেড়ে যায়, মলিকুলার সাইজও বেড়ে যায়। আর অ্যাজ আ রেজাল্ট এক্সিস্ট কোথায় করে, এক্সিস্ট ইন লিকুইড ফর্ম। বাট আমি যদি H2S এর কথা বলি, H2S এর ক্ষেত্রে কি হয়, স্যার H2S এর ক্ষেত্রে তো বলতে গেলে আমি যদি কথা বলি H2S এর ক্ষেত্রে মলিকুলটা তো ডু নট গেট অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েট তো হবে না, অ্যাসোসিয়েট হবে না, কারণ হাইড্রোজেন বন্ডিং যেটা হয় ওটা নেগলিজেবল, নাই বলা যেতে পারে, খুবই কম দেখা যায় বলছে কিন্তু ওটা নাই বলতে পারো, মানে খুবই কম, হাইড্রোজেন বন্ডিংটা এটা খুবই নেগলিজেবল দেখা যায়, তাই জন্যেই H2S গ্যাস ফর্মে এক্সিস্ট করে, রাইট। কখন, স্যার রুম টেম্পারেচার মানে 8টি, আর এটা লিকুইড ফর্মে এক্সিস্ট কখন করে, 8টি, সবই 8টি রুম টেম্পারেচারের রেসপেক্টে। তো ফিজিক্যাল স্টেটের কনসিকুয়েন্সটা বুঝে গেছো আশা করি, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তার মানে ফিজিক্যাল স্টেটকে ইনফ্লুয়েন্স করে। এবার ওয়াটার লিকুইড ফর্মে এক্সিস্ট হয় আর H2S কেন তোমার গ্যাস ফর্মে এক্সিস্ট হয়, ওটার কিন্তু প্রশ্ন বারবার আসে এক্সামে। আচ্ছা নেক্সট হচ্ছে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট।
এবার বেসিক্যালি এখানে যেই কনসেপ্টটা হচ্ছে যে যখনই তোমার হাইড্রোজেন বন্ডিং থাকবে না, মানে প্রেসেন্স অফ হাইড্রোজেন বন্ড, যখনই হাইড্রোজেন বন্ডিং হবে তখনই কি হয়, তখনই কিন্তু মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। ইজ অলসো এক্সপেক্টেড টু ইনক্রিজ ইন মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। এবার কেন বেড়ে যাবে কেন? কারণ কারণটা হচ্ছে, কারণ এই যে হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য আমাদের কি লাগবে, এক্সট্রা এনার্জি লাগবে না ওই বন্ডটাকে ভাঙার জন্য? এক্সট্রা এনার্জি ইজ নিডেড, দিস ইজ বিকজ, লেখো দিস ইজ বিকজ extra energy is needed to overcome the attractive force. কারণ হাইড্রোজেন বন্ড যখনই হয়ে যাবে এক্সট্রা এনার্জি লাগবে ওই বন্ডটা ভাঙার জন্য। ওকে, বুঝলে কেন মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বাড়বে? কারণ হাইড্রোজেন বন্ডিং যখনই হবে ওই বন্ডটাকে আবার ভাঙার জন্য তোমায় এক্সট্রা এনার্জি দিতে হবে। ক্লিয়ার হলো? বোঝা গেল ব্যাপারটা? যেমন একটা এক্সাম্পল দেখতে পারো, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার আমরা দেখলাম যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, তো 195 ওর মেল্টিং পয়েন্ট দেখা যায়, আর বয়লিং পয়েন্ট দেখা যায় তোমার মোটামুটি 239.6। কিন্তু পিএইচ 3, ঠিক আছে, ফসফরাস যখন হবে তখন তো আর এই ফসফরাসটা অত হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেই, তার মানে এই পিএইচ3 হাইড্রোজেন বন্ডিং দেখাবে না। তার মানে কি হবে, নিশ্চয়ই স্যার এর মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট দুটোই কমে যাবে, কারণ আমরা একটু আগেই শিখলাম যে হাইড্রোজেন বন্ডিং যখনই হয় তখনই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেড়ে যায়। তো ডেটাও সেটাই প্রুভ করেছে যে পিএইচডির ক্ষেত্রে 138.0 আর বয়লিং পয়েন্ট পাওয়া যায় 185.0, রাইট? এটা বোঝা গেল। যেমন ওয়াটার আর H2S, এটার ব্যাপারেও ভাবতে পারো। ওয়াটারের তো হাইড্রোজেন বন্ডিং হয়, তার মানে এর মেল্টিং পয়েন্ট দেখা যায় 273, কিন্তু H2S যেহেতু খুবই নেগলিজেবল নাও নাই বলা যায়, ওটার দেখো H2S এর অলরেডি মেল্টিং পয়েন্ট 190, মানে অনেকই কম, রাইট? এবার এই ব্যাপারটাও ভাবতে পারো, এইচ এফ এর হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, তার মানে ওর মেল্টিং পয়েন্ট কত হবে, 180.7 এর কাছাকাছি এসছে দেখা গেছে। কিন্তু HCl এর ক্ষেত্রে তো হাইড্রোজেন বন্ডিং দেখা যায় না, তো ওটার মেল্টিং পয়েন্ট কমে যাওয়ার কথা, আর সেটার রেজাল্টও প্রুফ করেছে 161.0। ঠিক আছে, বুঝলে? তো মেল্টিং পয়েন্ট কখন বাড়বে, যখন হাইড্রোজেন বন্ডিং হবে। বয়লিং পয়েন্ট কখন বাড়বে, যখন হাইড্রোজেন বন্ডিং হবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, সলিবিলিটি। আচ্ছা, সলিবিলিটির জন্য এই কনসেপ্টটাই মনে রাখবে যে হাইড্রোজেন বন্ডিং যেটা আছে না, ওটা ইনফ্লুয়েন্স করে। হাইড্রোজেন বন্ডিং ইনফ্লুয়েন্সেস দ্য solubility of a solute, solubility of a solute in a solvent, in a solvent। ঠিক আছে, যেমন অ্যালকোহল যেগুলো হয় ওগুলো কিন্তু অর্গানিক নেচার হয়, তার মানে অ্যালকোহল যেগুলো হয় ওগুলো কি বলছি, অর্গানিক। অর্গানিক হয় অ্যালকোহল গুলো, তার মানে ওরা জলে ইনসলিবল হওয়ার কথা। কারণ অ্যালকোহল অর্গানিক মানে কি, ও নন পোলার। আরে অর্গানিকের নেচার কেমন হয়, নন পোলার। আর ওয়াটারের কি নেচার হয় স্যার, পোলার। তার মানে ওয়াটারে যদি পোলার হয়, তাহলে এই যে অ্যালকোহলটা তা তোমার জলে যখনই দেব, বলতে গেলে ইনসলিবল হবে। হ্যাঁ স্যার, ইনসলিবল হবে। কিন্তু কি দেখা যায়, ইনসলিবল হওয়ার কথা জেনারেলি, কিন্তু এটা কি দেখা যায় বলছি তোমায়, একটা হেভি জিনিস দেখা যায়। কি যায়, দেখা যায় যে অ্যালকোহল জলে গুলে যায় রুম টেম্পারেচারে, বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং। এটা মনে রাখবে যে অ্যালকোহল ডিজলভ ইন ওয়াটার ডিউ টু হাইড্রোজেন বন্ডিং।
ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, এই জিনিসটা কিন্তু তুমি কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। দেখবে যদি কেউ মদ খাচ্ছে তোমার সামনে, মানে অ্যালকোহল যখন কেউ কনজিউম করে, দেখবে ওয়াটার আর অ্যালকোহলের দুটোর কিন্তু ডিফারেন্ট লেয়ার হয় না, দুটোরই একটাই লেয়ার হয়। লেয়ার একটা মানে কি, ডিজলভ হয়ে গেছে। জল অ্যালকোহলের মধ্যে কি হয়েছে, বা তুমি এইভাবে বলতে পারো অ্যালকোহল জলের মধ্যে ডিজলভ হয়ে গেছে। তার মানে কি, অ্যালকোহল জলের মধ্যে ডিজলভ হয়ে গেছে। যদি ডিফারেন্ট লেয়ার হতো তার মানে বুঝতাম যে অ্যালকোহল জলে ডিজলভ হয়নি। কিন্তু এখানে ডিজলভ কেন হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং স্যার। স্যার এইটা তো কোনোদিন ভাবিনি, এটা এই রিজন। হ্যাঁ, লোকে তো ড্রিঙ্কস করছে, এবার অনেকেই ভাবতে পারে যে ড্রিঙ্কস করছে ঠিক আছে, কিন্তু জলে কি, জল তো বলতে গেলে পোলার, আর অ্যালকোহল তো নন পোলার, ও কি করে ডিজলভ হয়ে যায়, ওই হাইড্রোজেন বন্ডিং এর জন্য হয়ে যায়, হাইড্রোজেন বন্ডিং এর জন্য। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার সারফেস টেনশন অ্যান্ড ভিসকোসিটি, এটাই একদম লাস্ট পয়েন্ট। তো হাইড্রোজেন বন্ডিং কিন্তু এখানেও লিড করে, হাইড্রোজেন বন্ডিং বলতে গেলে এখানেও লিড করে, অলসো লিডস টু ইনক্রিজ, টু ইনক্রিজ ইন ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন, অ্যান্ড সারফেস টেনশন। মানে হাইড্রোজেন বন্ডিং এর জন্য বলতে গেলে ভিসকোসিটি এবং সারফেস টেনশন অফ লিকুইড বেড়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে যে বেসিক্যালি এটা দেখা যায় কার কার ক্ষেত্রে, গ্লিসারল আর সালফিউরিক অ্যাসিড। ওরা মানে এইখানটায় একটাই জিনিস মনে রাখবে যে গ্লিসারল আর যেটা তোমার সালফিউরিক অ্যাসিড হয়, গ্লিসারল অ্যান্ড সালফিউরিক অ্যাসিড মানে ডাইলুট বা কনসেন্ট্রেটেডও ভাবতে পারো। তো এই যে সালফিউরিক অ্যাসিড যেটা হয় ওটা হাইলি ভিসকাস। ভিসকাস কেন হয়, ওই সেম রিজন, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য। ঠিক আছে, বোঝা গেল, গ্লিসারল আর সালফিউরিক অ্যাসিড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য হাইলি ভিসকাস। হাইলি ভিসকাস কেন হয়, ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? তো আজকে এই অবধি থাকবে, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলবে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে বলো, তোমাদের জুনিয়রকে বলতে পারো, তোমাদের সিনিয়রকে বলতে পারো। তো আজকের জন্য টাটা, পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো জীবনে।